আমরা যদি একটু থিওরিটিক্যাল আলোচনায় যাই, একটা বাচ্চা জন্মের সময় থেকে প্রথম 6 মাস রিমেন্স প্রোটেক্টেড by immunoglobulins, passive immunoglobulins, and both these immunoglobulins are coming from mother. একটা during her pregnancy আর একটা হলো immediately after birth. Immediately after birth যখন বাচ্চা মায়ের দুধ খায়, এই এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং এর ভিতরে যে ইমিউনোগ্লোবিন থাকে সেটা ইমিউনোগ্লোবিন এ, আর প্যাসিভলি যেটা আসে মায়ের কাছ থেকে ওই পাশ থেকে প্রেগন্যান্সির সময় সেটা ইমিউনোগ্লোবিন জি। Both are responsible for the protection of the baby. দ্বিতীয় যে বিষয়টা হলো সেটা হলো IUICF. What is that? Infant and Young Child Feeding for first 2 years of life. বাচ্চা কি খাবে, এই দুটো ইম্পর্টেন্ট ইস্যু। ইনফ্যান্ট অ্যান্ড ইয়ং চাইল্ড ফিডিং, the infant feeding in the first 6 months has been recommended to offer exclusive breastfeeding for the baby for first 6 months. বাংলাদেশে বর্তমান সময়ে এই এক্সক্লুসিভ breastfeeding এর রেট only 56%. So 46% of the newborn are not getting breast milk. So they are deprived from immunoglobulin A. সেকেন্ড হলো, যখন এই বাচ্চাটা 6 মাস শেষ হয়ে গেল তাকে বলা হয়েছে যে প্রোটিন রিচ কমপ্লিমেন্টারি ফিডিং দেওয়ার কথা, which is again around 42%, 58% বাচ্চা পায় না। তাহলে এই যে ভ্যাকসিন দেওয়ার প্রেক্ষাপটে আমরা যে প্রোটিনটা তৈরি হবে বাচ্চার শরীরের ভিতরে ইমিউনো প্রোটেকশন, সেই প্রোটেকশন তৈরি মেইন কাঁচামাল তো হলো ওই অ্যামাইনো অ্যাসিড, সেখানে একটা ঘাটতি আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট দেয়ার আর মাইক্রোনিউট্রিয়েন্টস, যেটা মোস্তাফিজ স্যার আমাদেরকে দেখিয়েছেন, জিঙ্ক ইজ ইম্পর্টেন্ট। সেটা ইম্পর্টেন্ট শুধু এখানে না, এই ম্যালনিউট্রিশন প্রিভেনশন, ম্যালনিউট্রিশন রিলেটেড এবং বাংলাদেশে অনেক ইমপ্রুভ করেছে নিউট্রিশন স্ট্যাটাস। ডিসপাইট দ্যাট এখন সিভিয়ার স্টান্টিং এর এবং ওয়েস্টিং এর হার এই দেশে 11 to 12%। তো সুতরাং এই সমস্ত কনফাউন্ডিং ফ্যাক্টরসগুলো কিন্তু also responsible for declining immunity of the children. তো সুতরাং ভ্যাকসিনেশন ইজ ইম্পর্টেন্ট। at the same time এই জায়গাগুলো কিন্তু আপলিফট করা, এক্সক্লুসিভ ব্রেস্টফিডিংকে আপলিফট করা, কমপ্লিমেন্টারি ফিডিংকে আপলিফট করা, মাইক্রোনিউট্রিয়েন্টস সাপ্লিমেন্টকে আপলিফট করা, রেগুলার ডিওয়ার্মিং করা, এই বিষয় যেগুলো আছে, গভর্নমেন্টের যে প্রোগ্রামগুলো আছে সেগুলো অ্যাক্টিভ করা কিন্তু খুবই জরুরি। যদি আমরা তাদেরকে ইমিউন প্রোটেক্টিভ রেখে এই ধরনের শুধু মিজেলস কেন, অন্য যে কোনো ধরনের ইনফেকশাস ডিজিজ থেকে আমরা তাদেরকে প্রোটেক্ট করতে চাই। আরেকটা জিনিস আমি বলি, এই দেশে কিন্তু জিআই ইনফেকশনের ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু টাইফয়েড ইনফেকশন। সেখানে কিন্তু গার্ড ইনফেক্টেড হচ্ছে, ডায়রিয়া, ডিসেন্ট্রি, তারপরে আমাশা যেগুলো আছে সেগুলো কিন্তু এসে বিগ ইস্যু। তো অ্যাজ এ হোল দ্য নিউট্রিশনাল স্ট্যাটাস এবং ইনফেকশাস ডিজিজ অফ ডিফারেন্ট কাইন্ডস along with that protein deficiency may also contribute to immune deficiency state of the child, and they are more vulnerable to have as well as the severity of the problems. এখন বিষয়টা হচ্ছে যে আমি ভ্যাকসিন দিচ্ছি, 100% ভ্যাকসিন দিয়ে ফেলছি, কিন্তু কাকে দিচ্ছি, তার শরীরের এই ইমিউনোজেনিসিটি তৈরি করার ক্যাপাবিলিটিটা কেমন, সেখানে কি আমরা পর্যাপ্ত পরিমাণে মাল সাপ্লাই দিচ্ছি, এই বিষয়গুলো কিন্তু কনফাউন্ডিং ভ্যারিয়েবল হিসাবে কিন্তু এটাকে প্রভাবিত করে। তো সুতরাং আমি শুধু ভ্যাকসিনেশনের কথা বলবো না, তাহলে একটা দেশের সমস্ত ইনফেকশন দিয়ে শুধু ভ্যাকসিনেশন দিয়ে কভার হয়ে যেত। তাহলে কিন্তু এই স্কুল হেলথ প্রোগ্রাম, ইনফ্যান্ট এন্ড ইয়ং চাইল্ড ফিডিং, ভিটামিনের সাপ্লিমেন্টেশন, ডিওয়ার্মিং, যে সমস্ত প্রোগ্রামগুলো প্যারালাল আছে সেগুলোকে রিমেন্স অ্যাক্টিভেটেড। তো আমাদের দুর্ভাগ্য যে এগুলো সবই আছে, কিন্তু কতটুকু ফিল্ড লেভেলে কাজ করছে সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। তাহলে সামারি যদি আমি করি, ভ্যাকসিনেশন ইজ ইম্পর্টেন্ট, but at the same time these are the nutrient issues and are important issues, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। অনেক জায়গাগুলো কি হয়েছে যে নিউমোনিয়া হয়েছে, তো সাকশন দিয়ে লাংস থেকে ময়লা সব বের করে দিয়েছে, ভালো হয়ে গেছে। তারপরে অনেক সময় আসলে এইটা কোনোদিন হয় না। লাংসের ভিতরে যদি কোনো ফরেন বডি ঢুকে, যদি কোনো বমি ঢুকে, বমি করে, অনেক সময় বাচ্চাদের বমি করে ইনহেলেশন হয়, ঢুকে যায়, এটা এমনি সাকার মেশিন দিয়ে বের করা যায় না। এটা ফরেন বডি কোথায় গেছে, উইদিন দ্য এয়ারওয়ে,
এটা যদি আমাকে বের করতে একটু সার্ভাইভতে চাই, একটু সার্ভাইভ দ্য পেশেন্ট, তাহলে ইট ইজ অনলি দ্য ব্রঙ্কোস্কোপি, সাকশন মেশিনটা আসলে হবে না। এটা অনেক জায়গায় আছে, এখানে নিয়ে আসেন, এখানে সাকার দিয়ে ভালো করে বের করে দেয়। মানে এই যে একটা দালাল চক্র আছে, এটা এটা হলো ভুল পথে মানুষকে পরিচালিত করে। তাহলে আমরা যদি এটা বুঝি যে একটা পেশেন্টের নিউমোনিয়া হয়েছে, লাংসের ভিতরে আমরা বুঝতে পারছি তার ইনফেকশন হয়েছে, সেখানে কিছু এক্সুডেন্ট জমে আছে, কিছু পাস জমে আছে, it cannot be removed by sucker machine. It has to be removed only with the help of antibiotics, reasonable antibiotics. Second হলো যে এই সমস্ত পেশেন্টের যেহেতু অক্সিজেন ডেফিসিয়েন্সি হয় বিকজ অফ ইম্পেয়ার্ড গ্যাস এক্সচেঞ্জ, সেটার থেকে বাচ্চাকে বাঁচানোর জন্য আমাদের দেশে অক্সিজেন দেওয়া হয়, নাকের নল দিয়ে নাকের ভিতর দিয়ে ঢোকাই দেওয়া হয়। এই অক্সিজেন দেওয়ার প্রেক্ষাপটে কিন্তু হাইপোক্সিয়া রিলেটেড, অক্সিজেন ডেফিসিয়েন্সি রিলেটেড মর্টালিটি কিন্তু কমেছে আগের থেকে। লো কস্ট লোকালি মেড বাবল সিস্টেম, যেটা এই দেশে ইনভেন্টেড হয়েছে, এবং তার এফিকাসি ইজ ফার ফার বেটার দেন দি প্রিভিয়াসলি যেটা আমরা দিই সবসময়, নাকের ভিতরে নল দিয়ে অক্সিজেন দিই, তার থেকে এটার এফিকাসি ভালো। তাহলে কোনো পেশেন্টের মিজলস রিলেটেড কমপ্লিকেশন যদি লাংসে হয়, তাহলে আমাকে তাকে অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে, and at the same time efficient therapy of oxygen with the help of bubble system। এইটা কিন্তু এখানে কিন্তু সাকশন দিয়ে ওটা বের করে পেশেন্টকে ইমপ্রুভ করার কোনো সুযোগ নেই। আমরা আরেকটা জিনিস পড়ি, সেটা অ্যাপার্ট ফ্রম মিজলস, যে ফরেন বডির কথা যেহেতু আসলো, ছোট বাচ্চাদের একটা অ্যাডভেঞ্চার হলো যা সে হাতের মধ্যে পায় সে মুখের মধ্যে ঢুকায়, যত রকম ছিদ্র শরীরের মধ্যে আছে সব জায়গায় ঢুকাই, নাকের মধ্যে ঢুকাই, কানের মধ্যে ঢুকাই, অন্য জায়গায় ঢুকাই। এখন এই মুখের মধ্যে যখনই ঢুকাই ফেলে, এই ফরেন বডিটা মুখের থেকে খাদ্য নালীর মধ্যে না যাইয়া শ্বাসনালীর মধ্যে ঢুকে যায়, and whenever it is in the শ্বাসনালী, it is an acute emergency, child can succumb at any time। তো এইটা বের করার জন্য উপায়টা কি? ইটস অনলি ব্রঙ্কোস্কোপি। মেশিন আছে, এই যে এন্ডোস্কোপি করে যেমন মেশিন, ব্রঙ্কাসের মধ্যে মেশিন ঢোকানোর মেশিন আছে, এইটার মাধ্যমে কেবল রিমুভ করা যায়, নট থ্রু সাকার মেশিন।